এটা ভালো। কার্ডের খেলায় কোনটা ট্রাম্প কার্ড? এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণাত্মক অনেক বক্তব্যই দিচ্ছেন। আক্রমণাত্মক বক্তব্যে ভোট বাড়ে কিনা সেটি যেমন জানতে চাও, তেমনি পরিস্থিতি আসলে বেসামালের দিকে যাচ্ছে কিনা, মানে অনেকটা পাজেল সিচুয়েশন কিনা। আমার তা মনে হয় না। আমার মনে হয় না যে সমস্ত কথাবার্তা হচ্ছে, যে সমস্ত আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে অথবা কথার লড়াই যেগুলি হচ্ছে, এগুলোর কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এটা আমি মনে করি না। এখানে আসলে হয়েছে কি, আমার বিবেচনায় যে বিএনপি এবং জামায়াত জি, এদের মধ্যে অত ঝগড়া হবে না কখনোই। এটা যে যাই বলুক, অত ঝগড়া হবে না। যেটা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হতো অথবা আওয়ামী লীগের সঙ্গে জামাতের হতে পারত, ওই পর্যায়ে বিএনপি জামাতের সম্পর্ক খারাপের দিকে যাবে না। এখন যেটা হচ্ছে, তারা তো প্রতিপক্ষ হওয়ার কারণে একজন একজনের বিরুদ্ধে বলবে, একজন একজনের যুক্তি খণ্ডন করবে, একজন প্রতিশ্রুতি দিবে আর একজন প্রমাণ করার চেষ্টা করবে যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য নয়। এটাই হবে, এবং এটা হওয়াটা আমার কাছে আনহেলদিও মনে হয় না। আমি এটা পার্সোনালি সাপোর্ট করি এই কারণে, ধরেন আমি একটা বললাম আমি এটা দেব, কিন্তু আমার প্রতিপক্ষ যদি প্রমাণ করে দেয় যে আমার এটা দেওয়ার মতো বিষয় না, আমি এটা দিতে পারবো না, তাহলে কি হবে? আমি আরও একটা প্রতিশ্রুতি দেওয়ার সময় দুইবার চিন্তা করবো যে আমি আবার এটা বলবো, ওরা তো একটু পরে প্রমাণ করে দিবে এটা দেওয়ার মতো না। আপনি দেখেন, যে যাই বলুক ভাই, বেহেস্তের টিকিট তো কেউ কেউ বলছে, এবং ওই যে ওদের একজন ব্যারিস্টার আছে খুব ভোকাল, কি শাহরিয়ার নাকি, সেও তো বেহেস্তের টিকিট দিছে। ইহকাল পরকাল দুই কালের উপকার হোক বলছে না, বলার পরে এটা নিয়ে যেন আলোচনা হচ্ছে, ওরা কিন্তু থেমে গেছে। এখন কিন্তু টিকিট বিক্রি করে না, টিকিট বিক্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। যদি না বলতো তাহলে কিন্তু টিকিট বিক্রি এখনো চলতো। তো এই বিষয়টা দরকার আছে, মানে আলোচনা হবে, কেউ একজন বলবে আবেগের বসে। ওই দিন দেখলাম যে বিএনপির বলে ফেলাইছে যে ফ্রি ইন্টারনেট দিবে বলছে, কিন্তু পরে এখন তারা সংশোধন করতেছে না, সব জায়গায় বলে নাই, প্রাতিষ্ঠানিকভাবে বলছে, শিক্ষা প্রতিষ্ঠান, এখন এগুলো কিন্তু ব্যাখ্যা। কিন্তু প্রথম যে বলছে আপনার ওদের মাহাদি আমিন সাহেব, ওটা আমি নিজে শুনছি রে ভাই, শুনে ওটা নিয়ে আমি একটা কন্টেন্টও করছি। উনি বলছে যে এটা দিলে পরে ব্যবসায়িক যারা এখন নতুন ব্যবসায়ী তাদের সুবিধা হবে, তাহলে ফ্রি ইন্টারনেট যদি খালি ওইটা না দেয়, খালি ঘরে বসে গিয়ে নতুন ব্যবসার সুবিধা হবে নাকি রে ভাই? তো বোঝা যাচ্ছে, বলছে অফিসে দিবে, তো অফিসে দেওয়ার মানেটা কি, অফিস মানে কি? তো এইগুলো কিন্তু যখন একটা আলোচনা হচ্ছে তখন তারাও বুঝতে পারছে এটা নিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। এখন কিন্তু এটা পরে ডরটা। কাজে আমি মনে করি এই যে কথার যে যুদ্ধ লড়াইটা, এটা হেলদি, এটা প্রয়োজন আছে। এটা প্রয়োজন আছে কেউ নাকি যে তা না হলে কি, মানে বলতে বলতে কন্ট্রোল থাকে না, ওই কন্ট্রোল লাগাম টেনে ধরাটার জন্য এটা প্রয়োজন আছে আমি মনে করি। কাজেই ইলেকশন একটা হবে, জাতীয় নির্বাচন। কামাল ভাই, যে শেরপুরে কোনো কথা কাটাকাটি হবে যে অঘটন ঘটলো সেটি অঘটন ভাই ঘটে না, এগুলো দুই একটা অঘটন ঘটছে, এটা খুবই নগণ্য ভাই। 12.5 কোটি ভোটার, এত লোকের মধ্যে বললাম তো, এখন এই ইলেকশনে আছে আর কদিন, 7 দিন। আপনি একটু পুরোনো পত্রিকা ঘাইটা 91 নির্বাচন দেখেন। 91 নির্বাচন হলো আমাদের দেশের সবচেয়ে ভালো নির্বাচনগুলির মধ্যে একটা। আমার মনে হয় ওইটাই বেস্ট ইলেকশন ছিল এই যাবৎকালে। আমি তো অনেকগুলো ইলেকশন দেখছি এই জীবনে, তার মধ্যে 91 ইলেকশন আমার কাছে মনে হয়েছে বেস্ট ইলেকশন। যদি আমি একটা ধরি, একটা হলো বেস্ট 91, মানে 91 থেকে শুরু হয়েছে বেস্ট, তারপর থেকে আস্তে আস্তে কমছে, 96 আর একটু কমছে, 2001 আরো কমছে, 2008 আরো কমছে, 14 ইলেকশনের মারা সারা কি বলে শেষ, 14 মতো ইলেকশন নাই, 14, 18 আর 24 এগুলো ইলেকশনই না, ওগুলো আমি ইলেকশনই বলি না। তো এই গেলে কিন্তু আমরা যদি 91টা দেখি, আপনি যাই পত্রিকা ঘাটে দেখেন, ওইখানে অনেক সন্ত্রাস হয়েছে, অনেক মারামারি হয়েছে, সেই তুলনায় এবার কিছুই হয় নাই। কেন হয় নাই তার কারণও আছে, ওটা নিয়ে পরে আমি নিশ্চয় আরেকবার চান্স পাবো তখন আমি বলবো। এখনকার যে পরিবেশ, তাতে আপনি মানদণ্ডে আপনার কি মনে হয় যে আমরা যে ভালো নির্বাচনের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ডক্টর ইউনূস কি মনে করে ভালো বলছেন আমি জানি না, উনি যে কি মনে করে ভালো বলছেন এটা আমি বলতে পারবো না, বাট উনি যা মনে করে বলেন না কেন, ভালোর জন্য ওনার কোনো ভূমিকা নাই। এই নির্বাচনটা মোটামুটি খারাপ হবে না। খারাপ হবে না কি অর্থে, লোকজন স্বাধীন মতো ভোট দিতে পারে। আমি মনে করেন ভোট দিতে গেলাম না, এটা আমার ইচ্ছা। আপনি প্রার্থী, আপনি আমাকে জোর করে নিতে পারবেন, যদি নেন তখন এটা আপনি আবার বিপদে পড়বেন, বলবো কি আমার ঘাড়ে ধরে নিয়ে গেছে, আরেক সমস্যা। তো তাও তো আমি বলতে পারছি না। তো এখন মানুষ তার স্বাধীন মতো যাবে, যার যাবার সে যাবে। আমার ধারণা কেউ করে ফিরাবে না,
আমার ধারণা, আমি যতটুকু এখন পর্যন্ত বুঝি, কোনো পার্টি বলবে না না তুই যাইতে পারবি না, তোর ভোট আমি দিয়ে দিছি, হ্যাঁ যাওয়া লাগে, এগুলি আমার মনে হয় না কোনো প্রার্থী এগুলি বলবে, এটা আমার ধারণা। আর ভোট একজনের ভোট আরেকজন দিয়ে দিবে, আমার ধারণা এটাও হবে না, আমার এটা ধারণা। গণভোটে কী হবে আমি বলতে পারবো না, কিন্তু মানে ইলেকশনে যে ভোটটা, যেটা মানে আপনার এমপি ইলেকশনে যে ভোটটা, সেই ভোটে একজনের ভোট একজন দিয়া পার পেয়ে যাবে, এটা খুব সহজ হবে না। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি কিছু বলতে পারছি না, ওটা আমার কাছে সেই সংখ্যা আছে কিনা সেটি শুনবো আমরা। আপনি জানেন যে জামাত ইসলামী আজ 41 দফার ইস্তেহার ঘোষণা করেছে, সেখানে একটি বিষয় আসছে যে হেলথ কার্ড, স্বাস্থ্যের উপর অনেক জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকেও ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, অনেক কার্ড বিতরণ করা আছে। তখন কিন্তু জামাত এটাকে অনেক বেশি নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। এখন তো তারাও কার্ড দিচ্ছে, আসলে কার্ডের খেলায় ভোট টানে কিনা? এটা ভালো, কার্ডের খেলায় কোনটা ট্রাম্প কার্ড কোনটা ওভার ট্রাম্প কার্ড, এটা বলা বড় কঠিন। একটা জিনিস আমি বলি শুনেন, কার্ড একদম খারাপ না, আবার একদম ভালো না। কার্ডটা দিতে হচ্ছে কেন? কার্ডটা দিতে হচ্ছে এই কারণে যে যখন আপনি কার্ড দিবেন তখন আপনি ধরেই নেবেন যে কেউ কেউ থাকবে যারা কার্ড পাবে না। মানে কার্ড দেওয়া মানে তো এটাই যে আপনি সবাইকে দিতে পারছেন না, অতএব আপনি কাউকে কাউকে দিবেন এবং অনেকে বাদ পড়বে। এটা যখন আপনি করবেন তখন মূল সমস্যাটা কি দাঁড়াবে জানেন? তখন কার্ডের চেহারাটা কি, লাল রং না নীল রং না সবুজ রং, ওটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কার্ডটা কে পাবে এবং কি পদ্ধতিতে পাবে, কার হাত দিয়ে কার্ডটা ডিস্ট্রিবিউশন কে করবে, এটা হলো মূল কথা। তা না হলে দেখা যায় ওইটা জায়গায় ঝামেলা হয়। কার্ডের খুব ভালো, কার্ড হাতে নিলে খুব আরাম লাগে, মজা লাগে, সব ঠিক আছে, কিন্তু বানাচ্ছেন গরিবের জন্য কার্ড, এই কার্ড চলে যাবে বড় লোকের কাছে, বড় লোকের গাড়ির ড্রাইভারের কাছে, বড় লোকের বাসায় যারা কাকাজের লোক আছে তাদের কাছে পাবে, কিন্তু ওই চিহ্নিত গরিবরা পাবে। আওয়ামী লীগ আমলে অনেক কার্ড ছিল, অনেক কার্ড ছিল। আওয়ামী লীগ আমলে দুস্থ কার্ড পাইছে, বিধবা কার্ড পাইছে, বৃদ্ধাদের জন্য কার্ড ছিল। এই কার্ডগুলি প্রত্যেকটাই কিন্তু তত্ত্বগতভাবে খুব ভালো। পাইছে কারা? এমনকি কোভিডের সময় যখন কোভিড হয়েছিল তখন প্রত্যেকের বাড়িতে 2,500 টাকা দিয়েছিল। এটা যে কোনো একটা গভর্নমেন্টের জন্য একটা ভালো উদ্যোগ। দেখা গেছে কি একজন চেয়ারম্যান সাহেবের একটা নাম্বারে 80টা গেছে, একটা টাকা গেছে, 80 জনের টাকা গেছে একটা নাম্বারে। তো উদ্যোগ তো ভালো, পায় কারা? আবার যখন ধরা পড়ে যে এই কার্ডের টাকাগুলো অথবা সুবিধাগুলো বিতরণের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, অথবা প্রকৃত লক্ষ্য অর্জিত হয় নাই, যেন এরকম ধরা পড়ে, তার যদি বিচার হয় তাহলে কিন্তু আবার ভালো, তাহলে অন্যরা একটা মেসেজ পাওয়া যায়। বিচারও হয় না, যখন বিচার না হয় তখন বুঝতে হবে যে সরকার যারা কার্ড দিয়েছেন ওনারাও চান যে কার্ড নিয়ে আমার দলের লোকজন কিছু মাল পানি কামাক। এটা তো আওয়ামী লীগ আমাদের ছিল, আওয়ামী লীগ প্রকাশ্যে বলতো যে তাহলে সে এতদিন ধরে পলিটিক্স করে সে তাহলে চলবে কি দিয়া, অথবা যে সুযোগ দেওয়া এগুলি। এখন এরকম ভাবে আগামী সময় যারা আসবেন, জামাত আসুক, ফ্যামিলি কার্ড নিয়ে আসুক, ফ্যামিলি কার্ড না হেলথ কার্ড নিয়ে আসুক, আর ওনারা ফ্যামিলি কার্ড দেখ, যারা বিতরণ করবে কে পাবে? তারেক রহমান সাহেব বলছে না যে ওখানে উনি ফ্ল্যাট বানিয়ে দিবেন, ফ্ল্যাট তো আওয়ামী লীগও বানাইছিল একটা, কে পাইছে ভাই? যারা ওখানে বস্তিতে ছিল তাদের নাম কি তালিকাভুক্ত হবে? এবং যারা তালিকাভুক্ত করার দায়িত্বে আছেন ওনারা কি করবেন? ওনারা কার নাম ঢুকাবেন? এবং যখন ধরা পড়বে যে এই লোকটা তো ঢুকাইতে অন্যায় করছে, তার কি কোনো শাস্তি হবে? এইগুলি হলো ভাই একটার সঙ্গে একটা রিলেটেড। কাজেই যিনি শীর্ষে থাকেন, মাথায় থাকেন, ওনার মাথায় অনেক প্ল্যান থাকে। তারেক রহমান সাহেব বলছে না যে আই হ্যাভ এ প্ল্যান, শুনতে খুব ভালো আপনার একটা প্ল্যান আছে, কিন্তু আপনার প্ল্যান ইমপ্লিমেন্ট করবে কারা? যারা ইমপ্লিমেন্ট করবে তারা কি আপনার মতো করে ভাবে? যারা ইমপ্লিমেন্ট করবে তারা কি আপনাকে হেল্প করতে চায় নাকি তারা নিজেকে হেল্প করতে চায়? এইগুলো হলো গিয়ে সবচেয়ে বার্নিং কোশ্চেন। হেলথ কার্ড, হ্যাঁ যদি আমার স্বাস্থ্য খারাপ হয় হেলথ কার্ড আমার দরকার, এটা তো খুবই দরকার। একদম বৃদ্ধ মানুষের জন্য, আমার মতো বয়স্ক লোকের জন্য হেলথ ইস্যু তো বিরাট ইস্যু। কিন্তু তার পেটে ভাত নাই, তার হেলথ কার্ডে ওষুধ খাওয়াই কি হবো? ওষুধ খাওয়ানোর আগে তো ভাত খাওয়াইতে হবো, তাহলে ভাতের কার্ডের দরকার আছে। কাজেই কে কোন কার্ড দিল এটা ইম্পর্টেন্ট না। আমি একটা কথা বলি শুনেন, এই দেশের মানুষ এখন আগের অবস্থায় নাই।
মানে আমরা যদি সর্বশেষ নির্বাচন যদি 2008 সালকে ধরি, যে ওইটাই সর্বশেষ নির্বাচন হয়েছে, এই মাঝখানে 8-এর পরে এ পর্যন্ত এই যে 16 বছরে দেশ অনেক পাল্টে গেছে, দেশের মানুষের মন মানসিকতা অনেক পাল্টে গেছে, দেশের মানুষের চিন্তা অনেক পাল্টে গেছে। কারণটা জানেন কি? যোগাযোগ ব্যবস্থা। এই যে সবার হাতে মোবাইল ফোন আছে, আপনি একটা কথা বলবেন, সঙ্গে সঙ্গে গুগলে যে সার্চ করে সে তথ্য বাইকে দেবো, ভাই আপনি মিশা কথা কইছেন, কই দেবো, মুখের উপরে বলে দেবো ভাই। কাজেই এখন মানুষ আর ওইগুলি চায় না। বাংলাদেশের মানুষের মতো এত কম চাহিদার মানুষ পৃথিবীতে নাই। বাংলাদেশের মানুষ কিচ্ছু চায় না। একটা কল্যাণ রাষ্ট্র হলে পরে সেখানে মানুষ কত রকম সিকিউরিটি চায়। বাংলাদেশের মানুষ আসলে সরকারের কাছে কিছুই চায় না। তারা খালি একটা জিনিস চায়, তারা বলে যে ভাই আমার খাবার আমি কিনা খাবো, আমার বাজার আমি করব, আমার হেলথের চেয়ে ওষুধ আমি কিনবো, তুমি সরকার হয়েছে তুমি খেলে আমার ডিস্টার্ব করো না, নিরাপত্তা দিও। তুমি আমার ডিস্টার্ব করো, নিরাপত্তা তোমার দেওয়া লাগবে না, আমার নিরাপত্তা আমি নেব, তুমি আমার নিরাপত্তা বিঘ্ন করো না, তুমি আমাকে নিরাপত্তা দেওয়ার দরকার নাই। আমাদের সরকারগুলি কি করে জানেন? তারাই নিরাপত্তা বিঘ্ন করে, জিনিসপত্রের দাম সরকার বাড়ায়। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে শেষ করি আপনাকে। একদম উত্তরবঙ্গে একটা সবজির দাম 40 টাকা, ঢাকায় আসতে আসতে তার দাম হয়ে যায় 80 টাকা। ওটা আনতে যে প্রফিট যে হয়, প্রফিট মার্জিন ঠিকঠাক ধরলে 42 টাকা 45 টাকা হইতে পারে, 80 টাকা হয় কেন? 80 টাকা হয় না, মাঝখানে যে 16 জায়গায় থামে চাঁদাবাজিটা হয়, এই চাঁদার সবগুলি টাকা কিন্তু সেখানে যোগ হয়। তারপরে কারণ বাজারে এনে জমা করে এক জায়গায়, যখন ডাম্প করে, যখন নামায়, নামানোর সময় যে দাম, এইখান থেকে সরে 10 হাত দূরে নিয়ে যাবে, দাম বেড়ে যায় 5 টাকা। এবং এই মার্কেট থেকে প্রতিদিন আগে 1.5 কোটি করে টাকা আসাদুজ্জামান সাহেব কামাল নিতেন, আগে স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, সেই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তাহলে কে তুলে? ছাত্রলীগ তুলে, আওয়ামী লীগ তুলে, যুবলীগ তুলে, নাকি স্বেচ্ছাসেবক লীগ তুলে? কামাল সাহেব তো নাই, কামাল সাহেব তুলে? কে তুলে? সে লোকটা কে তুলে এটা কে না জানে? তাকে ধরতে পারছেন? তাকে ধরার চেষ্টা করছেন? তাকে ডেকে বলেছেন যে তোমার এটা করা ঠিক না করলে তোমাকে আমি রাখবো না, অথবা তোমাকে আমি ধরাই দিব? বলছেন? বলেন নাই। আমি আপনাকে বলি ভাই, আগামী নির্বাচনে সাধারণ মানুষের কাছে এটাই হবে সবচেয়ে বড় ইস্যু। মানে জনগণের কাছেও একটি কার্ড আছে, সেটা লাল কার্ড। এটি আসলে কারা পাবে? এটা কারা পাবে ইলেকশনের পরে বুঝবেন। ওই যে অনেক সময় দেখবেন কিন্তু চান্সে ফুটবল খেলা হয় না, একজন লোক আমরা খেলা দেখি সমানে ফাউল করতেছে, অনেক কেউ ধরে না, মানে ওরা ধরতেই পারে না, এমন টেকনিক্যালি সে ফাউল করে, রেফারিও বুঝতে পারে না অনেক সময়। আবার একজন সারা মাঠে ভালো খেলছে, হঠাৎ করে একটা ফাউল করেছে, লাল কার্ড, এরকমও কিন্তু হয়। কার্ড দেখানো তো ভুল ভ্রান্তি হয় কিছু কিছু। জি, মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে আবার পর্যায়ে যে মেকানিজম থাকে সেটি আসলে ভেঙে দেওয়া বা সেখানে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা, এটি প্রশাসনের কাজ। নির্বাচন কমিশন সেই ধরনের দক্ষতা দেখাতে পেরেছে কিনা? আপনি জানেন যে এনসিপির পক্ষ থেকে প্রায় দিনই আপনার দলের আহ্বায়ক বলা হচ্ছেন, বিভিন্ন জায়গায় বলছেন যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। আজও নোয়াখালীতে এনসিপির কর্মীকে আহত করা হয়েছে। না, আমরা তো এটা একেবারে মানে যথাযথভাবে যত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করছি। এবং দেখেন, এই ঘটনাগুলো মোস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই রেশারেশি থেকে, ধরেন লোকাল বিএনপি লিডারশিপ হয়তো এটাকে রিসিভ করতে পারছেন না যেভাবে করে উইলিংলি রিসিভ করা দরকার ছিল, বা যেই উদার মনটা তার হওয়া দরকার ছিল। হাবিব ভাই যেটা বলছেন সেটা যথার্থ। আমি জাস্ট একটা ব্যাপার আপনাকে বলি, মানে ভাই যেভাবে করে বললেন, আমি যদি মানে টককে টক বা মিষ্টিকে যদি আমি মিষ্টি বলতাম তাহলে ভালো হতো। আমি টককে টক এবং মিষ্টিকে মিষ্টি কিন্তু বলছি। এই যে দেখেন, আমি একটা ভিডিও আপনাকে দেখাই, একটু যদি প্লে করে দেখাইতে পারি তাহলে ভালো হবে। ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নিবে বলে দিলাম। তো এটাও দেখেন, এটা একটা কেস হইলে মানে আমরা হয়তো ধরেন এটাকে খুবই ইজি গোয়িং ভাবে রিসিভ করতে পারতাম। কুমিল্লায় কি হলো, কুমিল্লা অথবা নোয়াখালী, মানে আপনারা জানলে একটু কারেক্ট করতে পারেন আমাকে, 4 থেকে 5 জন মিলে একটা মহিলাকে হচ্ছে রাস্তায় ধরে তারা অ্যাসাল্ট করছে, একদম বাজেভাবে। এবং এই ঘটনাটা আজকে দেখলাম ঝিনাইদার একটা ঘটনা, সেখানে আবার মহিলারা তখন ব্যাকফায়ার করছে। এখন দেখেন, এখানে সুনির্দিষ্ট যদি ডিসিপ্লিনারি ইস্যু থাকে আপনি ভয়েস রেজ করতে পারেন, সেটা নিয়ে আপনি ইলেকশন কমিশনে যান, ইলেকশন কমিশনে আপনি আলাপ করেন, কথা বলেন, ইলেকশন কমিশনকে আপনি অভিযোগ জানান যে তারা অনৈতিকভাবে কোনো কিছু করতেছে কিনা।
কিন্তু আপনি যদি ধরেন এই ধরনের বক্তব্য দেন, যেমন দেখেন বিএনপিকে কিন্তু আমরা অন্তর থেকে কেন শ্রদ্ধা করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তারা কখনোই তাদের পুরো পলিটিক্যাল পলিসিতে তারা এই বাংলাদেশের মানুষের যে মনোভাব, এই মনোভাবাপন্ন রাজনীতিটাই কিন্তু তারা করছে। এবং মানে জাতীয়তাবাদী রাজনীতি কিন্তু কখনোই ইসলামের সাথে বিরোধপূর্ণ কোনো রাজনৈতিক অবস্থানে কখনো যায় নাই, তারা ওই সহাবস্থানে থেকে কিন্তু রাজনীতি করছে। আমি তো অনিয়ারে বলতেছি এই কথাটা, এটা রতন ভাইরা আরো বেশি এক্সপিরিয়েন্স করছেন। আমাদের যতদিন থেকে বুঝ হয়েছে, আমরা যতদিন থেকে দেখছি, আমরা এটাকে এক্সপিরিয়েন্স করছি, আমরা দেখছি 5 তারিখ যখন শাপলা চত্বরে বিএনপির কখনোই কি জামাত এর আগে প্রতিপক্ষ ছিল? এই নির্বাচনেই তো জামাত নির্বাচনী প্রতিপক্ষ গিয়েছেন, এবারই আমরা শুধু জানতে পারছি যে তারা বিরোধী দল। না স্বাভাবিক তো, ধরেন মানে এর আগে তো জোট সঙ্গী ছিলেন। তো দেখেন আমি যে জায়গাটাতে ছিলাম, তো আমরা কিন্তু দেখেছি বিএনপির ওই পজিশন, স্ট্রং পজিশনগুলো দিয়েছে। আমি রতন ভাইয়ের ওই কথার সাথে কিন্তু আমার কোনো দ্বিমত নাই, কিন্তু সমস্যাটা কোথায় দেখেন, সমস্যাটা হচ্ছে লোয়ার লেভেলে আপনাকে তো ওই মানে লাগামটা টেনে ধরতে হবে। দিন শেষে আপনি যদি লাগামটা টেনে না ধরেন, দিন শেষে কি হচ্ছে, রতন ভাই কোথাও তার দেখেন, রতন ভাই যেই সদিচ্ছার পরিচয়টা দিছে, তিনি তার একটা কর্মীকে থামাইছে, তিনি ওইখানে আচরণবিধি লঙ্ঘন হইতে দেয়নি। এখন যে থামাচ্ছে না, যারা থামাচ্ছে না, সেই জবাব তো তাকে দিতে হচ্ছে দিন শেষে এসে। সেই জবাব সেই দায়টা তো তারেক রহমানের কাঁধে এসে পড়তেছে। কারণ আমি আপনাকে বলি, তারেক রহমান কি আপনার কাছে মনে হয় তারেক রহমান কি চাবে যে জামাতের মহিলাদের ছায়া খুলে ফেলতে? সেটা তো সে চাবে না, আইডিয়ালি চাওয়ার কথা না তার। তিনি যে পরিবার থেকে বিলং করেন, তিনি যে রাজনীতি করে আসছেন, এটা তাহলে আপনাকে এই নিম্ন পর্যায়ের লোকাল লেভেলের লোকদেরকে কন্ট্রোল করতে হবে। দিন শেষে এই কন্ট্রোলটা আপনি করবেন না, তো আমি করবো না, মাসুদ ভাইয়ের তো এটা কাজ না তার এটা কন্ট্রোল করা। তাহলে ভাই যার দলের কর্মী আইদার সে কন্ট্রোল করবে, অর এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা এই জায়গাটাতে ভূমিকা নেবে। এখন এখানে তাহলে প্রশ্ন আসে যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা তাহলে কি হবে সেখানে? এই যে প্রশাসনিক ভূমিকা, যেমন রতন ভাই এই জায়গাটাতে অ্যাড্রেস করছেন যে প্রশাসনের যদি নিরপেক্ষ ভূমিকা থাকে, এখন দেখেন আনফরচুনেটটা কোথায়, বিএনপিরই একজন প্রার্থী ওপেনলি, আপনি সার্চ করলে ভিডিওটা পেয়ে যাবেন, শুরু থাকলে আমি প্লে করে দেখাবো। ওপেনলি কি বললেন যে একেবারে দুইটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের দুইটা মানে আইন শৃঙ্খলা সংস্থা, তাদেরকে মেনশন করে বললেন যে তাদের সার্ভের উপর ডিপেন্ড করে বিএনপি প্রার্থী দিছে। এখন আপনার মানে সবচেয়ে নিরপেক্ষ ভূমিকায় যেই প্রশাসনিক কর্মকর্তারা এই ইলেকশন করে দিবেন, তারা যদি কোনো দলের জন্য সার্ভে করে দেন, তাহলে সেখানে আপনি কোন নিরপেক্ষতা প্রস্তাব মানে আপনি করতে পারেন, প্রত্যাশা করতে পারেন? কাজেই দেখেন এই ডিসপিউশনটা অনেক জায়গায় আছে, কিন্তু তারপরেও আমরা একটা জিনিস বারবার বলেছি যে আমরা তাহসিন রিয়াজ, এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার তো কোনো রাজনীতি করে না, অন্তর্বর্তী সরকার। এই সরকারের অধীনে আইন শৃঙ্খলা বাহিনী দুটি সংস্থা কিভাবে বিএনপির সার্ভে করে দিল? সেম প্রশ্ন তো আমার, এই প্রশ্নের উত্তর দেখেন, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? দেখেন এই প্রশ্নের উত্তর আপনার কাছেও নাই, মাসুদ কামাল ভাইয়ের কাছে এই প্রশ্নের উত্তর থাকবে না, থাকার কথাও না। মানে এই সার্ভের সাথে তবে আমরা জড়িত না, তাহলে জড়িত কে? জড়িত যেই প্রার্থী, এটা তো ওপেন বলছে, এই ভিডিও ভাইরাল, একদম কঠিন ভাইরাল, এই ভিডিও না, উনি ওপেন সমাবেশে এই কথাটা বলছেন। সমাবেশ বলতে তার একটা লোকাল মানে প্রচার প্রচারণাতে তিনি ওপেনলি বলছেন যে এই দুইটা সংস্থার সার্ভের উপরে তাদেরকে প্রার্থিতা দেওয়া হয়েছে। এখন আপনি তাদেরকে প্রশ্ন করেন, তাকে ডেকে বলেন, তার কাছ থেকে জবাব চান বা তার লিডারশিপের কাছ থেকে জবাব চান, এটা তার সে জবাব দিতে পারবে। দিস ইজ দি কেস। তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে নিরপেক্ষতা নিয়ে তো আসলে প্রশ্ন করার বড় জায়গা আছে। এবং দেখেন সার্বিকভাবে আপনি যদি তাকান, আমি বারবার একটা জিনিস বলেছি, দেখেন এই সংখ্যাটা কোথায়, এই ভয়টা কোথায়, এই ক্রাইসিসটা কোথায়? এই ক্রাইসিসটা ওই পয়েন্টে যখন টিআইবি বলে যে টোটাল ভায়োলেন্সের 91% একা দখল করে রাখছে বিএনপি। এখন ভাই ভায়োলেন্স যদি 91% একা বিএনপি করে, তাহলে আপনি ভয় পাবেন কাকে? ভয় পাবেন কাকে? আপনি তো ডেটা ধরে ভয় পাইতে হবে। রমজান আমি বলে আমি অমুকরে দেখা ভয় পাই, আপনি তো বলবেন যে অমুকরে দেখা ভয় পাওয়ার কারণ কি? তো আমি বলবো যে অমুকরে দেখা ভয় পাই কারণ উনার মানে উনার প্রোফাইলে নেগেটিভিটি আছে। মাসুদ ভাই, আপনি শুরু করেছিলেন যেখানে যে নির্বাচনে রিগিং হবে কিনা পরবর্তীতে বলবেন, বা নির্বাচন কেন্দ্রিক যে চ্যালেঞ্জ, উদ্বেগ, উৎকণ্ঠা সেটি আসলে ঘনীভূত হতে পারে কিনা, এরকম কোনো বিষয় বা এমন কেউ শক্তি, পেছনের শক্তি হোক, সেটি মাঠের শক্তি হোক, কাজ করছে কিনা? শুনুন, আমি বলেছিলাম যেটা, সেটা হলো যে 12 তারিখে নির্বাচনটা কেমন হবে। আমি মনে করি 12 তারিখে নির্বাচনটা ভালো নির্বাচন হবে। ভালো মানে কি অর্থে? মারামারি হবে না, মানুষ যাবে, যার ইচ্ছা হয় যাবে, যার ইচ্ছা হয় না যাবে না, তার ইচ্ছা মতো ভোটটা দিয়ে আসবে। 12 তারিখে নির্বাচনটা এরকম হবে। এবং তারপরে বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং হবে কিনা জানি না, এই দুটি আমি কথা বলছিলাম। নির্বাচনটা কেন ভালো হবে সেটা বলি, এটাকে বলি, পরে যদি সময় পাই ইঞ্জিনিয়ারিং বলবো। ভালো হবে এই কারণে, এই নির্বাচনটা 12 তারিখে না হোক এটা কেউ চায় না। বিএনপি, জামাতে ইসলামী, এমনকি আওয়ামী লীগ, তারা কেউ বলে না যে এই নির্বাচনটা না হোক। সবাই চায়
যে 12 তারিখে নির্বাচন হোক। আপনি দেখবেন এই সরকারের কিন্তু লিমিটেশনের শেষ নাই, এই সরকারের আকাম কুকামের শেষ নাই, শেষ নাই। নিজেরাই আইন ভাঙে, যেমন আপনার গণভোট নিয়ে সরকার মানে আজান দিয়ে নামছে হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে, নামছে সবাইকে বলছে হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে, সরকারি কর্মকর্তাদের বলছে, ডিসিদেরকে বলছে, সবাইকে বলছে। কিছুদিন পরে এসে নির্বাচন কমিশন বলতেছে এটা করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। তো এই দণ্ডনীয় অপরাধ কে করছে? সরকার করছে। এবং আজকেও আমি পেলাম SMS পেলাম গভর্নমেন্ট ইনফরমেশন যে হার পক্ষে ভোট দিন। তো গভর্নমেন্ট করতে পারে না, আইন অনুযায়ী পারে না, ইলেকশন কমিশনে বলতেছে। আচ্ছা ফাইন, এই যে এত করতেছে এইটা নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি কোনো কথা বলে নাই। পট করে একটা ইলেকশন আপনার পে কমিশন দিয়ে দিল। আগামীতে যে ক্ষমতায় আসবে, যেই আসুক, যে জোটে আসুক, এই পে কমিশন বাস্তবায়ন করতে মানে কাপড় নষ্ট হয়ে যাবে, 1 লক্ষ কোটি টাকা লাগবে, পারবেই না। কেউ সমালোচনা করছে যে কাজটা আপনার ঠিক করেন নাই, বলছে কোনো পার্টি বলে নাই। বন্দর দিয়ে দিল, কোনো পার্টি কিছু বলে নাই। এই যে শেষ মুহূর্তে কেনাকাটা করতেছে, কেউ কিছু বলছে যে কেনাকাটা করেন না, বলে নাই। বড় বড় প্রকল্প যে পাস করাচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টি কেন বলে নাই? এই কারণে তারা সবাই এই সরকারকে হেল্প করতেছে, ভাই তুমি কোনো মতে 12 তারিখে ইলেকশনটা করো, তারপরে দেখবো কি হয়। ইলেকশন মানে যদি সরকারে কিছু বললে পরে, সমালোচনা করলে পরে, যদি সরকার মাইন্ড করে, যদি বলে আমি ইলেকশন দিব না, যদি বলে ইলেকশনের পরিবেশ নাই, যদি মারামারি হলে বলে না এই ইলেকশন হবে না, এই ভয়ে এই বিএনপি, বিশেষ করে বিএনপি এত ভয় যে ভাই এর কিছু বলা যাবে না। নিজের এক কর্মী মারা গেছে গুলি খেয়ে, মহাসচিব বলে কি তাহলে হত্যা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য। জীবনে এরকম শুনছেন? বলে কেন বলে? তারা সরকারকে যেন সরকারের মন খারাপ না হয় ইলেকশনটা চায়। তাহলে বিএনপি ইলেকশন চায়, জামাত ইলেকশন চায়, আওয়ামী লীগ ইলেকশন চায়। এই ইলেকশন নষ্ট হবে কেন? চমৎকার ইলেকশন হবে। এবং 12 তারিখের পরে কি হবে এইটা হলো মূল আলোচনার বিষয়। এটা দেখেন কি হয়। 12 তারিখের পরেও কি সংখ্যা থেকে যাবে? অবশ্যই সংখ্যা থাকবে। 12 তারিখের পরে থেকে শুরু হবে আসলে সংখ্যা, কিন্তু 12 তারিখ ইলেকশন হবে। আর ওই যে বলছিলাম না ইঞ্জিনিয়ারিং, ওটাও বলি, ইঞ্জিনিয়ারিং এর ভোটের ফল যদি 13 তারিখ দুপুরের মধ্যে না হয়, যদি 13 তারিখ দুপুরের মধ্যে ভোটের ফল প্রকাশিত না হয়, তাহলে আপনি, আমার ধারণা, আমার আশঙ্কা, তাহলে ইঞ্জিনিয়ারিং হবে এবং হচ্ছে। সরকার তো আগেই বলেছে একটু দেরি হবে এবার। সরকার কি বলছে না বলছে এগুলো বোগাস, ওগুলো আলাপ বই না। ওই যে শফিকুল আলম কি বলছে না বলছে, ওর তো ডেড হর্স রে ভাই। ওর কথা আপনি যত শুনবেন তত বিভ্রান্ত হবেন। তার জ্ঞান গরিমার বহর দেখছি না, কত কিছু তো কইছে, তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে, হ্যান আছে, ত্যান আছে, ওগুলি দেখা শেষ। তারে বরং বলেন যে ইলেকশনের পরে তুমি কি করবা, ওই আলাপ করতে পারেন। বাস্তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন ভাই। বিএনপি কি এতটাই চাপে পড়েছে যে কিছুই বলছে না, নিজেদের কর্মীরা মারা গেল কিছু বলছে না? শ্রদ্ধা রেখে বলি, এই যে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তার মন্তব্যটা কি? সারা জীবন দায়িত্ব নেওয়ার আগে বয়ান দিয়ে আসলাম, এখন মানুষ বয়ান দেয়, ওটা আমার শুনতে হয়। তো আমি তো খুব আশা করবো বাস্তব করবো যে স্পিডে কথা বলে আমাদের তো, বাট এক্সিকিউশনটা আপনি যখন চেয়ারে যাবেন এই সমস্যা সংকুল বাংলাদেশে আসলে সো টাফ। আমি মনে করি, যাই হোক, আমরা চাই যে আগামী দিনের আমাদের এই ভাইটা উচ্চ কক্ষের মাধ্যমে অন্তত দেশ সেবার সাহায্য। আমি যেটা বলছিলাম এই ভাইটাকে, সেটা কি জানেন, যদি এই যে দেখেন বিচ্ছিন্ন, আমি একটা ইলেকশন করতেছি, আমার এখানে অপন যদি এই ধরনের, এই যে যেটা আমার মানে আমার স্ল্যাংটা আমার মুখে আসতে চাচ্ছে না, একটা ছায়া খুলে নেবে, এটা যদি আমার অপোনেন্ট করে, তো আমার ভোটের রাজনীতি অনেক আগাই দিল রে ভাই। কারণ মানুষ এত সতর্ক এবং সচেতন, এটা হুয়েভার মেবি, যে দল হোক, যে ব্যক্তি হোক, তাকে ঘৃণার চোখে দেখে। সুতরাং এটা মনে করি যে এই দলকে, আমার দল বললাম তো, এটা বিচ্ছিন্ন ঘটনা, ওই হীন মানসিকতা, তার নামটাও যায় না। এখানে একটা মেইন একটা প্রশ্ন এটাকে রেজ করেছে, সেটা হলো উনি বলেছেন যে এক ক্যান্ডিডেট বলেছে, সেটা খুব সম্ভবত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরী। এখন দেখেন, আলতাফ হোসেন চৌধুরী শিক্ষিত ছিল, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে ব্যক্তিগতভাবে তাকে খুশি করার জন্য কোনো বর্তমানে এনএসআই বা এই যে কোনো সংস্থাতে যারা কাজ করছে, সে তার হয়তো তার অ্যাপয়েন্টিং কোনো লোক, বা আবার মনে করতেছে সে আবার উনি আবার গেলে স্বরাষ্ট্রমন্ত্রী হইব, তাকে খুশি করার জন্য ব্যক্তিগতভাবে তার পক্ষে এরকম একটা
নিউজ হইতে তথ্য পারে, দিয়েছেন। কিন্তু তারেক রহমানের কাছে, জাতীয়তাবাদী দল বিএনপির কাছে কোনো ক্রমেই এই অন্তর্বর্তীকালীন সরকারের রিপোর্টটা যায়ও নাই, এবং ওই বেস করে, এবং আমি জেনে বলতেছি তাসলিম ভাই, তারেক রহমানের প্রতিটা সিটের পিছনে একেবারে নিজস্ব সার্ভে। ডেডিকেটলি একেবারে ওনার একটা তদন্ত টিম ছিল, সার্ভে টিম ছিল। এটা 2 বছর আগের থেকেই আমাদের আমলনামার নথিপত্র একেবারে ক্যাটাগরিক্যালি ওনার ভাগ করে ওনার, এবং এটা আমার এলাকায় আমি দেখিনি, তাদেরকে নামও জানতে পারিনি। সুতরাং এটা মুরব্বী কি বলছেন, এটা তার স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বাড়তি একটা, সে একটা ফ্যাসিলিটেটর হয়েছে ওখানে। এটা অ্যাকচুয়ালি আমার দলের কিছু না। আমি কিন্তু আবারও বলি, আমাদের প্রত্যাশার জায়গাটা কিন্তু আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা আমরা দেখতে চাই এই যে বর্তমানে যারা আছে ভাই, তারা তো 2 দিন পর তো মাসুদ কামাল ভাইয়ের কাতারে বসে আবার এখানে বসে কথা বলতে হবে তাদের। তখন দেখবেন এখনকার যে অন্তর্জালা বা দায়িত্ব নেওয়ার পরে তারা কি ধরনের প্রতিকূলতার মধ্যে এই 1.5 বছর পার করছে। লেটস সি, এই আপনি মনে করেন 7 দিন পরে মাসুদ কামাল দোয়া করতে থাকেন, আপনার এখানে বসেই তারা আপনার দেখবেন তাদের অভিজ্ঞতার কথা বলবে, তখন আপনি মিটমিটে হাসবেন আর বলবেন বাবারে বাবা বেঁচে গেছি, শুই নেই বেঁচেছি, আর সেটাকে এনজয় করতে চাই না। যাই হোক, আমরা এই দেশটাকে সুন্দর দেখতে চাই, আগামী দিনের একটা প্রত্যাশিত, আর আমরা কোনোভাবে মানে কল্পনা বিলাস বা বাস্তবতার মধ্যে আমরা দেখতে চাই একটা সুন্দর ক্রেডিবল একটা ইলেকশন। তারপরে মাসুদ কামাল আরেকটা কথা ভাই, আগে হোক না ইলেকশনটা। এখন বলছি যে নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যায় না। তখন নির্বাচিত সরকারের কথা বলতে এটা আমরাই বলতেছি, তো তখন আমরা যদি ব্যর্থ হই, আমরা যদি অপকর্মের মধ্যে আবার যদি ডুবে যাই, তখন আমাদের বিরুদ্ধে আপনারা এবার বলতেই থাকবেন। তবে শুনেন, শাসন ক্ষমতায় থাকলে সবাই সোনরাম হয়, আর আপনাদের মধ্যে জায়গা থেকে জাতিকে বয়ান দেওয়ার জন্য, নসিহত করার জন্য আপনারা সবসময় বলরাম থাকেন, অসুবিধা নেই। কামরুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাসিম রিয়াজ, আলোচনা শেষ করতে চাই, ভালো ভোটের প্রত্যাশা নেই আলোচনাটা শেষ করতে চাই। আমি শেষ একেবারে পর্যন্ত পরিবেশ ঠিক থাকবে মানে তো? রতন ভাইয়ের শেষ কথারে শতভাগ ডোজ করলাম, শতভাগ একমত পোষণ করলাম, ব্যাপারটা আসলে তাই। মাসুদ কামাল ভাইদের জন্য কথা বলার খুব ইজি, কারণ ওনার কোনো পক্ষ নাই, তো ওনার সবাইকে উনি খুব ইজিলি সমালোচনা করতে পারেন আর কি। কারণ এখন ইউনূস সরকার আছে, আলহামদুলিল্লাহ ইউনূস সরকারের সমালোচনা উনি মোটামুটি 17 মাস যথাযথ পদ্ধতিতে উনি ওনার মতন করে করছেন। আর কামিং যে গভর্নমেন্ট আসবে তারও ছালবাকলা তিনি তোলার জন্য ডেফিনেটলি প্রস্তুতি নিচ্ছেন, তিনি হয়তো সেটা অব্যাহত রাখবেন। সমালোচক দরকার আছে, আমাদের সোসাইটিতে সমালোচক দরকার আছে, সেটা ডেফিনেটলি সেই জায়গাটাতে আমার কোনো দ্বিমত নাই, বরং এই সমালোচনাটা জারি থাকাটাকে আমি মনে করি যে এটাই ডেমোক্রেটিক একটা বিউটি। তবে এটা সত্যি যে সমালোচনা করতে গিয়ে যদি কিছুটা এমপ্যাথেটিক হওয়ার সুযোগ থাকে, সেটা যেন মাসুদ কামাল ভাইরা হন। কিছুটা যদি হৃদয়ে উজাড় করে দিয়ে তার কষ্টটা বোঝার সুযোগ থাকে, সেটা যেন হয়। দেখেন একটা ব্যাপার, মাসুদ কামাল ভাই এটা এর আগেও উনি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন, ওনার পার্সপেক্টিভটাকে আমি জাস্ট মানে ছোট করে 2টা বাংলাদেশের এক্সাম্পল দিই। দেয়ার আর মেনি এক্সাম্পলস ইন্টারন্যাশনাল কনটেক্সটে, ব্রেক্সিট থেকে শুরু করে দেয়ার আর মেনি। গণভোট ইস্যুতে, তো গণভোট ইস্যুতে আমি 2টা কোটেশন, আমি জানি না এটা জুম করে দেখাইতে পারবে কিনা। একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, ওনার সময় যে গণভোটটা হলো, তিনি বলছিলেন, একেবারে পত্রিকার কোট এটা, গণভোটের মাধ্যমে 19 দফা কর্মসূচির প্রতি আপনার আস্থা চাই, একেবারে ক্লিয়ার আস্কিং, গণভোটের পক্ষে অবস্থানের জন্য ক্লিয়ার আস্কিং। এবং মজার ব্যাপার খেয়াল করে দেখেন, তার সহধর্মিণী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যখন গণভোট করলেন, তিনিও একেবারে কোট, পত্রিকার কোট, তিনি দেখেন কি বলছেন, গণভোটের সংসদীয় পদ্ধতির পক্ষে আপনার রায় চাই। এবং এটা আমাদেরকে বুঝতে হবে যে গণভোটটা আসলে কোনো পক্ষ বিপক্ষের জায়গা নেই, গণভোটটা একটা রাষ্ট্রীয় পলিসির ম্যাটার। গণভোট ব্যাপারটা এরকম না যে গণভোটটা হচ্ছে সেটাতে দ্বিমত থাকতে পারে। এখন এবার আরেকটা ডিবেট চলে আসতে পারে, যেখানে যে তাহলে কি ডিবেট থাকতে পারে কি না, ডিবেট থাকতে পারে। এখন আপনি যদি স্বৈরাচারী চান, সেই পয়েন্টে আপনি অবস্থান নিতেই পারেন। এখন সেটা আমি বলতে পারবো না যে আপনি অবস্থান নিয়েন না, আপনি মনে মনে অবস্থান নিতে পারেন, আপনি ওপেনলি বইলা অবস্থান নিতে পারেন যে হ্যাঁ ভাই গণভোটে কি বলছে, গণভোটে বলছে আমরা স্বৈরাচারিত হওয়ার পথ যুদ্ধ করতে চাই। এখন দেখেন দিন শেষে তারেক রহমান সাহেবও এই কথাটা উইলিংলি বললেন, তাই না? এবং সকল দল কিন্তু একটা জায়গায় এখন একটা পেজে কিন্তু এসে তারা অবস্থান নিচ্ছেন যেন গণভোটের পক্ষে তারা অবস্থান নেবেন। ইতিহাসও তাই বলে, বাংলাদেশ ইতিহাসে গণভোট তাই বলে। ইন্টারন্যাশনাল কনটেক্সটের ইতিহাসে গভর্নমেন্ট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে গণভোটের পক্ষে প্রচারণা করে। সময় থাকলে আমি আপনাকে এভিডেন্সগুলো দেখাইতে পারতাম, সেই সময়টা এখন আপাতত নাই। কাজেই এটা আমার কাছে মনে হয় যে খুবই এক্সট্রিম একটা পজিশন, যে না সরকার গণভোটের পক্ষে প্রচারণা করতে পারবে না। গণভোটের যতগুলো এজেন্ডা আছে, একটা এজেন্ডা আপনি আমাকে দেখান যেটা রাষ্ট্রের জন্য বেটারমেন্টের জন্য না বা রাষ্ট্রের পক্ষের জন্য না, একটা সিঙ্গেল এজেন্ডা আপনি দেখাইতে পারবেন না। কাজে দেখেন যেখানে এজেন্ডাগুলো রাষ্ট্রের পক্ষের, যেখানে রাষ্ট্রের সকল দলগুলো এটার সাথে এগ্রি করে গেছে, আমার মনে হয় না যেখানে আর কারো ডিসএগ্রিমেন্ট করা। আরেকটা ব্যাপার শেষ করতে চাই, গণভোট, হ্যাঁ আমি লাস্ট লাইনটা বলি, দেখেন প্রথম ভাইয়ের কথাটাই জাস্ট রিপিট করি, ভালো নির্বাচনটা হোক, সবাই উদারতাটা দেখাক,
সবাই সর্বোচ্চ প্রত্যাশাটা করতেছে। শুধু একটা কথা বলি যে দেখেন, আমরা হয়তো মানে আমাদের জায়গায় ঠিক থাকবো, কিন্তু এই ফাঁকে আমরা যেন আমাদের দরজা খুলে আমরা যেন এমন কাউকে আবার ঘরের মধ্যে প্রবেশ করতে না দেই যে কিছুদিন আগেই আমাদের দেশের মানুষের রক্ত ঝরিয়েছে। জি, তাহসিন